হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা আলোচনা করব জীবন বিজ্ঞান ও পরিবেশ পরিচয় ক্লাস 9 চ্যাপ্টার 1 এ আমরা অলরেডি 3টে ক্লাস নিয়েছি। আজকে যেটা আলোচনা করব যে আগের দিন যে ক্লাসিফিকেশনটা করেছিলাম, যে ক্লাসিফিকেশন কি বা ট্যাক্সোনমি কি, জীবকে কিভাবে আলাদা করা হয়েছে, এখানে আমরা একজন বিখ্যাত বিজ্ঞানী তিনি সমস্ত এই জীব বৈচিত্র্যকে 5টি ভাগে ভাগ করেন। প্রধানত কি কি ভাগে ভাগ করেন এবং তাদের প্রত্যেকটির বৈশিষ্ট্য এবং প্রত্যেকটির উদাহরণ সহ আমরা এখানে আলোচনা করব। আজকের টপিকের নাম জীবের 5টি রাজ্যের শ্রেণীবিন্যাস। পৃথিবীতে যত জীব আছে তিনি এই সমস্ত জীবকে 5টি ভাগে ভাগ করেন। কি কি সেটা আমাদের জানতে হবে। তিনি হলেন R.H. হুইটেকার। তিনি প্রথম সমস্ত জীব জগৎকে কটি ভাগে ভাগ করেন? 5টি ভাগে ভাগ করেন। এটা সব থেকে ইম্পর্টেন্ট, কিন্তু ভালো করে তোমাদের পড়তে হবে। সেই 5টি কি কি না, মনেরা, প্রোটিস্টা, ফাঞ্জি, প্ল্যান্টি এবং অ্যানিমেলিয়া। এই 5টি ভাগে ভাগ করেন কি R.H. হুইটেকার। নাইনটিন 69 ভাগ করেন। তাহলে প্রথম হচ্ছে মনেরা। দেন এই মনেরার মধ্যে কি না, মনেরা উদাহরণ করলে তোমরা সহজে বৈশিষ্ট্যটা পড়তে পারবে। মনেরার মধ্যে সব থেকে সহজ উদাহরণ হচ্ছে কি ব্যাকটেরিয়া। পৃথিবীতে যত ব্যাকটেরিয়া আছে তাদের এই রাজ্যের মধ্যে রাখা হয়েছে, তার নাম হচ্ছে মনেরা। ঠিক একই রকম ভাবে আছে কি প্রোটিস্টা। প্রোটিস্টা এদের মধ্যে কি আছে? অ্যামিবা, প্যারামেসিয়াম ইত্যাদি। এরপর আছে ফাঞ্জি বা ছত্রাক। পৃথিবীতে যত ছত্রাক আছে তাদেরকে এই রাজ্যের মধ্যে রাখা হয়েছে। এরপরে কি আছে? প্ল্যান্টি। এখানে কাদের রাখা হয়েছে? উদ্ভিদ। আর সর্বশেষ হচ্ছে অ্যানিমেলিয়া, সমস্ত প্রাণীদের এখানে রাখা হয়েছে। তাহলে এখানে কি পড়ে যে R.H. হুইটেকারের যে 5 রাজ্য বা 5 কিংডম কনসেপ্ট কাদেরকে ভাগ করেন? প্রথমে কি আছে? মনেরা, প্রোটিস্টা, ফাঞ্জি, তারপরে প্ল্যান্টি এবং অ্যানিমেলিয়া। এদের প্রত্যেকটা একটি করে উদাহরণ পড়তে হবে এবং বৈশিষ্ট্য পড়তে হবে। যদি বলা যায় মনেরা, মনেরা তাহলে কিভাবে করেছে, বৈশিষ্ট্যগুলো ভালো করে পড়তে হবে। তার আগে এখানে আমরা জেনে নেব যে এই যে 5টি ভাগে ভাগ করেন কিসের ভিত্তিতে, যে কার কি কোষ আছে, কোথায় থাকে, কিভাবে তারা থাকে এবং তাদের কোষের গঠন কি, তারা জীবনযাত্রা কি, তাদের উপর বা রিপ্রোডাকশন কি, এই সমস্ত বৈশিষ্ট্যের উপর নির্ভর করে তিনি এই সমস্ত জীবকে 5টি ভাগে ভাগ করেন। সেটা একবার দেখে নিই। চলো কি কি দিয়েছে এখানে। প্রথম দিয়েছে দেখো কোষের গঠনগত জটিলতা, খুব ইম্পর্টেন্ট। যে কঠিন হচ্ছে কোষের গঠনগত জটিলতা মানে কি? আমরা জানি কোষ সাধারণত ক প্রকার? 2 প্রকার। একটা হচ্ছে প্রোক্যারিওটিক আর একটি হচ্ছে ইউক্যারিওটিক। তাহলে এই প্রোক্যারিওটিক এবং ইউক্যারিওটিক কোষের উপর ভিত্তি করে ভাগ করেছেন। তারপরে বলছে কি জীবদেহের গঠনগত জটিলতা বা কোষীয় সংগঠনের প্রকৃতি, মানে ইউনিসেলুলার না মাল্টিসেলুলার, না কারা হচ্ছে কোষ থেকে কলাতন্ত্র গঠন করে, তার উপর ভিত্তি করেছে। আর কি বলেছে? জীবের পুষ্টি ও বিপাক পদ্ধতি, মেটাবলিক হচ্ছে প্রসেসের উপর, যে পুষ্টি কার উপর? স্বভোজী, পরভোজী, মিথজীবী, কাদের উপর সেটা আমাদের জানতে হবে। আরেকটা কি বলা হয়েছে? বাস্তুতান্ত্রিক ভূমিকা, যে এই পরিবেশে তাদের কি কি রোল বা ভূমিকা আছে সেটা জানতে হবে। আর একটা বলছে কি জাতিজনিগত অবস্থান, তাদের অবস্থানের উপর নির্ভর করে কিন্তু 5 ভাগে ভাগ করেছেন। তাহলে এখানে আমরা আজকে প্রথম পড়ব কি মনেরার বৈশিষ্ট্য পড়ব। এখানে তোমরা ছবিটা দেখতে পাচ্ছ যে এটা কিন্তু একটা ব্যাকটেরিয়ার ছবি।
কিন্তু প্রশ্ন হচ্ছে মনেরার বৈশিষ্ট্য আমরা কিভাবে উল্লেখ করতে পারি। মনেরা কতগুলো পয়েন্ট আছে, এই পয়েন্টগুলো আমি প্রথমে লিখে নিচ্ছি, এইভাবে তোমরা কিন্তু পরীক্ষা নেবে। প্রথম বলছে বাসস্থান। বাসস্থান মানে কোথায় পাওয়া যায়, তাহলে কোথায় পাওয়া যায়, মোটামুটি জানা গেছে যে ব্যাকটেরিয়াদের সর্বত্রই পাওয়া যায়, যেমন জল, স্থল, মরুভূমি, বরফ ইত্যাদিতে কিন্তু পাওয়া যায়। এরপর আমাদের পড়তে হবে যে এদের কোষের প্রকৃতি। কি পড়বো আমরা, কোষের প্রকৃতি। কোষের প্রকৃতির মধ্যে কি পড়বো, আমরা জানি কোষ হচ্ছে দু প্রকার হয়, একটা হচ্ছে প্রোক্যারিওটিক এবং ইউক্যারিওটিক। এদের মধ্যে যে কোষটি পাওয়া যায় তার নাম হচ্ছে প্রোক্যারিওটিক কোষ। আর তোমরা জানো যে প্রোক্যারিওটিক কোষ মানে তাদের কি মধ্যে কি কি বৈশিষ্ট্য থাকে, তাদের মধ্যে কিন্তু আদর্শ নিউক্লিয়াস থাকে না। আদর্শ নিউক্লিয়াস থাকে না। এর পরিবর্তে কি থাকে না, এদের জেনেটিক বস্তু কি থাকে, শুধুমাত্র ডিএনএ থাকে, সেটা হচ্ছে কি চক্রাকার মানে গোলাকার ডিএনএ থাকে, যাদের অ্যাকচুয়ালি বলা হয় কি নিউক্লিয়েট বা জেনোফোর। তাহলে আমরা এখানেও একটা পয়েন্ট করতে পারি যে নিউক্লিয়াস কি থাকে, আচ্ছা এই পয়েন্টটা নিউক্লিয়াসটা পরে হলে ভালো হতো, কিন্তু তো যেহেতু এখানে লেখা হয়ে গেছে তাহলে আর দুটো লিখি। কোষ পর্দা কিন্তু এদের থাকে, সেটা হচ্ছে নর্মাল এই যে 5টা রাজ্য দেখেছো যে মনেরা, প্রোটিস্টা, ফাঞ্জি, প্ল্যান্টি, অ্যানিমেলিয়া সবারই কোষ পর্দা থাকে, কিন্তু সবার গঠন কিন্তু একই। এটা কি দিয়ে তৈরি, প্রোটিন ও লিপিড দিয়ে তৈরি। তারপরে আমরা পড়বো 5 কোষ প্রাচীর। কোষ প্রাচীর কি থাকে, এদের মধ্যে কোষ প্রাচীর থাকে আর কাদের থাকবে, উদ্ভিদ মানে প্ল্যান্টের মধ্যে পাবো, আর ছত্রাকের মধ্যেও কিন্তু পাওয়া যায়, কিন্তু এদের কিন্তু কেমিক্যাল কম্পোজিশন মানে রাসায়নিক উপাদান কিন্তু আলাদা হয়ে থাকে। এদের মধ্যে যে রাসায়নিক উপাদান থাকে তার নাম হচ্ছে পেপটাইড ও গ্লাইকন। কি থাকে, পেপটাইড ও গ্লাইকেন থাকে, এটা একটু ভালো করে জানতে হবে। এরপর হচ্ছে কোষীয় অঙ্গাণু। কোষীয় অঙ্গাণু কি থাকে, কোষীয় অঙ্গাণু যেটা থাকে সেটা হচ্ছে কি পর্দাযুক্ত কোষীয় অঙ্গাণু থাকে না, যেমন কি মাইটোকন্ড্রিয়া, কিন্তু এদের মধ্যে থাকে না। তাহলে এদের শ্বসন কি হয়, এদের মাইটোকন্ড্রিয়ার পরিবর্তে কি পাওয়া যায় না মেসোজোম পাওয়া যায়। মেসোজোম পাওয়া যায় যা কিসে কাজ করে না শ্বসনে সাহায্য করে। কিসে কাজ করবে, শ্বসনে সাহায্য করে, মানে শ্বসন কার্যে সাহায্য করে, এটা একটা। আচ্ছা এরপর আমরা পড়বো এদের পুষ্টি। পুষ্টি কি, এরা সাধারণত ক্ষেত্রে হেটেরোট্রফ বা
পরজীবী কিছু কিছু ক্ষেত্রে সালোক সংশ্লেষ করতে পারে, যেমন সায়ানোব্যাকটেরিয়া, তারা কিন্তু ফটোসিনথেসিস করতে পারে, তাহলে স্বভোজীয় হয়ে থাকে। যেমন কি আছে, সায়ানোব্যাকটেরিয়া, এটা কিন্তু একটু ভালো করে পড়বে। আর যে পয়েন্টটা হয় এখানে কথা লেখা যাচ্ছে, এখানে লিখে দেই জনন। এরা রেণু উৎপন্ন করে। আবার কখনো কখনো এদের কি পাওয়া যায় না, অ্যামাইটোসিস পদ্ধতিতে বিভাজিত হয়। অ্যামাইটোসিস, কোষ বিভাজন। অ্যামাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে কিন্তু এদের জনন সম্পূর্ণ হয়। তাহলে চলো আরেকবার ভালো করে দেখে নিই। তাহলে সবার ক্ষেত্রে কি আমরা কোনটা পড়ব না, বাসস্থান মানে কোথায় পাওয়া যায় সেটা লিখবে, কোষের প্রকৃতি প্রোক্যারিওট না ইউক্যারিওট সেটা লিখতে হবে, আর তার সাথে কি লিখবো, কোষ পর্দা এবং কোষ প্রাচীর। কোষ পর্দা থাকে যেটা কি দিয়ে তৈরি, প্রোটিন এবং লিপিড দিয়ে। কোষ প্রাচীর কি দিয়ে থাকে, কিন্তু কি দিয়ে তৈরি না, পেপটাইড ও গ্লাইকন দিয়ে। নিউক্লিয়াস আদর্শ কোনো নিউক্লিয়াস থাকে না। জেনেটিক বস্তু কি চক্রাকার মানে গোলাকার ডিএনএ থাকে। আর নিউক্লিয়েড বা জেনোপোড থাকে, কি থাকে, নিউক্লিয়েড বা জেনোপোড থাকে। আর কোষীয় অঙ্গাণু বললাম কি, পর্দাযুক্ত অঙ্গাণু, যেমন হচ্ছে কি তোমার ক্ষেত্রে গলগি বডি, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, মাইটোকন্ড্রিয়া এসব কিছুই থাকে না। মাইটোকন্ড্রিয়ার পরিবর্তে কি থাকবে, মেসোজোম থাকে, যা শ্বসনে সাহায্য করে। যা কিসে সাহায্য করবে, শ্বসনে। আর পুষ্টি কি বললাম, পরজীবী স্বভোজী হয়। স্বভোজী একটা উদাহরণ হলো কি, সায়ানোব্যাকটেরিয়া। কি নাম, সায়ানোব্যাকটেরিয়া। আচ্ছা, এখানে যেটা বলা হলো না, যে একটা খুব ইম্পর্টেন্ট স্টার দিয়ে লিখছে এখানে, রাইবোজোম। রাইবোজোম কিন্তু 70S প্রকৃতির, যেটা দুটি সাব ইউনিট দিয়ে তৈরি, একটা আছে 50S, অপরটা হচ্ছে 30S। পরীক্ষায় কি পড়তে পারে, এভাবে শর্ট কোশ্চেন দিতে পারে যে মেসোজোমের কাজ কি, ব্যাকটেরিয়ার শ্বসন অঙ্গের নাম কি, মেসোজোম, এবং তাদের দুটো তিনটে যদি বৈশিষ্ট্য পড়ে, এই বৈশিষ্ট্য কিন্তু ভালো করে তোমাদের লিখে আসতে হবে। এই বইটাতে অনেকগুলো দেখতে পাচ্ছ, এই যে বড় বড় লম্বা লম্বা যে সুতোর মতো অংশ দেখতে পাচ্ছ, এগুলোকে কিন্তু এগুলো কিন্তু ফ্ল্যাজেলা। আর এই সরু সরু অংশগুলো এগুলো হচ্ছে কি, পিলি। পিলি কিন্তু কিসে কাজ করে, কনজুগেশন বা জননে সাহায্য করে, আর এইটা গমনে সাহায্য করে। এই হলো ব্যাকটেরিয়ার পুরো বৈশিষ্ট্য। অ্যাকচুয়ালি এইগুলোই হচ্ছে কি না, মনেরা বৈশিষ্ট্য। এই বৈশিষ্ট্যগুলো কিন্তু ভালো করে পড়বে। এরপর আছে প্রোটিস্টা। প্রোটিস্টাও সেম জিনিস, বাসস্থান পড়ব। তারপর হচ্ছে কোষের প্রকৃতি, কোষের প্রকৃতি, কোষের সংখ্যা পড়ব, কোষ অঙ্গাণু পড়ব। এর সাথে সাথে এদের গমনাঙ্গগুলো কি কি আছে, আর তার সাথে আমরা কি পড়ব, পুষ্টি। এই পয়েন্টগুলো আমাদের ভালো করে পড়তে হবে। কি কি আছে চলো। বাসস্থান কি, এরা সাধারণত ক্ষেত্রে কি জলজ হয়। কোষের প্রকৃতি কিন্তু এরা কিন্তু আর প্রোক্যারিওটিক নয়, এরা হচ্ছে কি ইউক্যারিওটিক। সংখ্যা হচ্ছে কি, সাধারণত ক্ষেত্রে এক কোষী। কোষীয় অঙ্গাণু হচ্ছে কি, সুগঠিত। যেহেতু ইউক্যারিওটিক বলছে, তার কি সুগঠিত নিউক্লিয়াস থাকবে। তার সাথে সাথে কি থাকবে, সুগঠিত যেমন নিউক্লিয়াসও থাকবে, তার সাথে সাথে যেটা থাকবে সেটা হচ্ছে কি, কোষীয় অঙ্গাণুগুলো কিন্তু থাকবে। আর গমনাঙ্গগুলো কি, সিলিয়া হয়, ফ্ল্যাজেলা হয়। সিলিয়া কাদের মধ্যে পাওয়া যায়, সিলিয়া হচ্ছে যাদের মধ্যে পাওয়া যায়, আমরা একটি প্রাণী হলো প্যারামেসিয়াম। আর ফ্ল্যাজেলা পাওয়া যায় কাদের মধ্যে, যেমন ইউগ্লিনা। এখানে কিন্তু যে ছবিটা দেওয়া আছে, এখানে দুটোই ছবি আছে, একবার দেখে নাও ভালো করে। এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে একটা ইউগ্লিনার ছবি,
যাদের মধ্যে ফ্র্যাজাইলতা কিন্তু সুন্দরভাবে আছে। আর এটা একটা দেখতে পাচ্ছ, এটার নাম হচ্ছে প্যারামেসিয়াম, যার মধ্যে যে সরু সরু সাদার মধ্যে দেখতে পাচ্ছ এগুলোকে কি বলা হয়? সিলিয়া। কি নাম? সিলিয়া। এটা একটা গেল। আর নেক্সট কি আছে? পুষ্টি। এরা সাধারণত ক্ষেত্রে হেটেরোট্রফ মানে পরজীবী। আর পরজীবী হওয়ার জন্য কিন্তু এরা কিন্তু রোগ সৃষ্টি করতে পারে। মানবদেহে মানে আমাদের ক্ষেত্রে একটা খুব পরিচিত রোগ যেটা কিন্তু প্রোটেস্টা দ্বারাই হয়, তার নাম হচ্ছে কি? ম্যালেরিয়া। কোন জীবাণুটা করে? তার নাম হচ্ছে প্লাজমোডিয়াম। এইটা কিন্তু একটু ভালো করে পড়বে। তাহলে বৈশিষ্ট্যগুলো বুঝতে পেরেছো যে এরা সবাই ইউক্যারিওটিক, ইউনিসেলুলার হয়, এদের গমনাঙ্গ সিলিয়া এবং হচ্ছে ফ্ল্যাজেলা থাকে। আর এদের মধ্যে সুগঠিত নিউক্লিয়াস এবং কোষীয় অঙ্গাণু পাওয়া যায় এগুলো। আর এরা সাধারণত ক্ষেত্রে কি পরজীবী হয়, রোগ সৃষ্টি করতে পারে, যেমন ম্যালেরিয়া, প্লাজমোডিয়াম। সিলিয়াকার মধ্যে পাওয়া যায় প্যারামেসিয়াম, ফ্ল্যাজেলাকার মধ্যে পাওয়া যায় ইউগ্লিনা। আচ্ছা, আরেকটা যেটা সবথেকে ইম্পর্টেন্ট, এটা হচ্ছে এদের রাইবোজোম কি থাকে? রাইবোজোম কত থাকে না? এদের নাকি রাইবোজোম 80s। আর এদের দুটো সাব ইউনিট থাকে, একটা হচ্ছে 40s প্লাস 60s। এই দুটো সাব ইউনিট দিয়ে কিন্তু 80s রাইবোজোম তৈরি হয়ে থাকে। আশা করি বুঝতে পেরেছো যে প্রোটিস্টার যদি বৈশিষ্ট্য পড়ে তাহলে এইভাবে আমাদের লিখতে হবে। নেক্সট, এরপর আছে ফাঞ্জি, ছত্রাক। ঠিক একই রকম ছত্রাকের বাসস্থান, আমি আর এখানে লিখছি না বাসস্থানটা। বাসস্থান মানে কোথায়? এরা সাধারণত ক্ষেত্রে কোথায়? মৃত বস্তুর উপর জন্মায়, বা কোনো বাড়িতে দেখো না যে লেবু পচে গেছে, রুটি, এদের উপরেও কিন্তু এদের জন্মাতে দেখা যায়। সাধারণত ক্ষেত্রে ছত্রাক যদি তোমরা দেখো ভালো করে খেয়াল করবে, এইভাবে কিন্তু সরু সুতোর মতো একটা অংশ, অসংখ্য সুতোর মতো অংশ একে অপরকে জড়িয়ে ধরে আছে। আর এইভাবে এক একটি অংশকে বলা হয় কি? হাইফি। আর একসাথে যখন অবস্থান করে তখন সেটাকে বলা হয় কি? মাইসেলিয়াম। ঠিক এটাও কিন্তু একই রকম ভাবে এটাও কি হবে না? ইউক্যারিওটিক। আচ্ছা, এদের কোষের সংখ্যা কি? এক কোষীয় হয়ে থাকে, আবার বহুকোষীয় হয়ে থাকে। এক কোষী হচ্ছে কি? ইস্ট। আর বহুকোষী অনেক হয়, রাইজোপাস, অ্যাগারিকাস ইত্যাদি। এগুলো কিন্তু বহুকোষী। এরপর এদেরও কিন্তু কোষ প্রাচীর নাকি পাওয়া যায়, কোষ প্রাচীর পাওয়া যায়। এদের কোষ প্রাচীর কি থাকে? এদের কোষ প্রাচীর নাকি কাইটিন দিয়ে তৈরি। কি দিয়ে তৈরি? কাইটিন দিয়ে তৈরি। তাহলে আবার বলো, ব্যাকটেরিয়ার ক্ষেত্রে কি ছিল? পেপটাইড ও গ্লাইকেন। প্রোটিস্টার ছিল না, কিন্তু ফাঞ্জির ক্ষেত্রে কি থাকবে? কাইটিন থাকবে। কি থাকবে? কাইটিন। আবার এদের দেহের মধ্যে গ্লাইকোজেন সঞ্চিত থাকে। এদের পুষ্টি কি? এরা সাধারণত ক্ষেত্রে মৃত বস্তুর উপর জন্মায়, তাহলে কি হবে? মৃতজীবী। কি হবে? মৃতজীবী পুষ্টি কিন্তু এদের মধ্যে লক্ষ্য করা যায়। আর উদাহরণত বুঝতেই পেরেছো, পেনিসিলিন, রাইজোপাস, মিউকর, অ্যাগারিকাস। এই অ্যাগারিকাসটা কিন্তু আমরা খেয়ে থাকি, এই যে ছাতু খেয়ে থাকি, মাশরুম, এগুলো। এবার এই ছবিটা দেখে একটু ভালো করে লক্ষ্য কর সবাই। এই ছবিটা যেটা দেখতে পাচ্ছ, এই উপরের দিকে অংশটা ব্যাঙের ছাতার মতো অংশ, এটাই কিন্তু ছত্রাক। কিন্তু মজার ব্যাপার হলো, এটা কিন্তু ছত্রাকটা যে এই যে হাইফি মাইসিলিয়াম কিন্তু এরা নয়। এর থেকে এই যে মাটির নিচে যে ঘাস পাতাগুলো আছে, শুকনো অংশগুলো এর নিচের দিকে জড়িয়ে আছে। আর এগুলোকে কি বলা হয়? ফলদেহ। কি বলা হয়? ফলদেহ। যেমন আমরা একটা উদ্ভিদে কি ফল খেয়ে থাকি, বীজ খেয়ে থাকি, সেরকমই এদের হাইফি কিন্তু খাওয়া হয় না, মাইসিলিয়ামও খাওয়া হয় না।
খাওয়াই কোনটা, এদের ফলদেহটা আমরা খেয়ে থাকি। এবার আর একটা জিনিস, সাধারণত ক্ষেত্রে যেগুলো রঙিন মাশরুম হয়, এই যেমন দেখতে পাচ্ছ অনেক রঙের, কিন্তু এগুলো কিন্তু পয়জনিয়াস মানে বিষাক্ত হয়ে থাকে, এদের খেলে কিন্তু মানুষ মারা যেতে পারে। আর যারা সাধারণত কিন্তু ধূসর এবং সাদা বর্ণের হয় সেগুলো কিন্তু আমরা খাদ্য হিসাবে গ্রহণ করতে পারি। তাহলে এই বৈশিষ্ট্যগুলো তোমাদের কিন্তু ফাঞ্জিতে ভালো করে লিখে আসতে হবে। আর তোমরা তো সবাই জানো যে ফাঞ্জির গুরুত্ব, যেমন বিস্কিট, তারপরে রুটি পাউরুটি তৈরি করতে সাহায্য করে কি ইস্ট ব্যবহার করা হয়, এটাও কিন্তু এককোষী একটি ছত্রাক। নেক্সট আমরা পড়বো প্ল্যান্টি, এটা খুব ইম্পর্টেন্ট, এটা তোমরা সবাই জানো যে প্ল্যান্টি মানে সমস্ত উদ্ভিদ গোষ্ঠীকে ধরা হয়েছে এখানে। কোথায় থাকে সবাই জানি আমরা, উদ্ভিদ কোথায়, জলেও পাওয়া যায়, স্থলজ হয়, আর কি থাকে বলতো, এদের মূল থাকে, কাণ্ড, পাতা পাওয়া যায়, কিছু কিছু উদ্ভিদে ফুল হয়, ফল, বীজ ইত্যাদি পাওয়া যায়। আর কি হয় এদের মধ্যে, কি থাকে, ক্লোরোফিল থাকে, কি থাকে, ক্লোরোফিল থাকে, তাই হচ্ছে কি ফটোসিনথেসিস করতে পারে, কি করতে পারে, সালোক সংশ্লেষ বা ফটোসিনথেসিস করতে পারে। আর এরাও কিন্তু ইউক্যারিওটিক। তার মানে কি পাবো এখানে, কোষ প্রাচীর পাবো, এইটা খুব ইম্পর্টেন্ট। এই কোষ প্রাচীরটা কি দিয়ে তৈরি, সেলুলোজ দিয়ে তৈরি, কি দিয়ে তৈরি, সেলুলোজ দিয়ে তৈরি। আবার একবার বলছি, ব্যাকটেরিয়ার কি ছিল, পেপটাইড ও গ্লাইকেন, ছত্রাকের কি ছিল, কাইটিন, আর উদ্ভিদের কি হবে বা প্ল্যান্টের ক্ষেত্রে কি সেলুলোজ হবে, কি হবে, সেলুলোজ। এদের কিন্তু কলাতন্ত্র পাওয়া যায়, যেমন সংবহন কলা, জাইলেম আর ফ্লোয়েম। জাইলেম কি পরিবহন করতে সাহায্য করে, জল, আর ফ্লোয়েম হচ্ছে খাদ্য পরিবহন করতে সাহায্য করে। আর জন্মের মধ্যে কি এরা আছে, এদের মধ্যে অঙ্গ যোজন মানে ডাল কেটে দিলে নতুন করে চারা গাছ উৎপন্ন হতে পারে, আর ঠিক একই রকম বীজ অঙ্কুরিত হয়ে নতুন চারা গাছ উৎপন্ন। মানে কি এটা খুবই সহজ, উদ্ভিদে যা যা বৈশিষ্ট্য পারবে লিখে দিবে, সোজা কথা। যে এদের জালিকাকার শিলাবিন্যাস দেখা যায়, সমান্তরাল শিলাবিন্যাস দেখা যায়, মূল, গুচ্ছ মূল, স্থানিক মূল পাওয়া যায়। উদ্ভিদে যতগুলো বৈশিষ্ট্য আছে কয়েকটা লিখে দিলে তোমার প্ল্যান্টটি বৈশিষ্ট্য হয়ে যাবে। তারপরে এই প্ল্যান্টের মধ্যে একবীজপত্রী উদ্ভিদ পাওয়া যায়, দ্বিবীজপত্রী উদ্ভিদ পাওয়া যায়, ধান, গম, আম, জাম, কাঁঠাল, এগুলো, এই যে উদাহরণগুলো, এগুলো কিন্তু খুব সহজ একেবারে। এরপর আমরা পড়বো অ্যানিমিলিয়া, এটা তো আরো সহজ। এতে কি পড়বো, প্রাণীর বৈশিষ্ট্য পড়বো। প্রাণী কোথায় থাকে, জলেও থাকে, স্থলেও থাকে। এদের কোষের গঠন কিন্তু ইউক্যারিওটিক, কিন্তু এরা সাধারণত ক্ষেত্রে বহুকোষী হয়। আর এদের মধ্যে কি থাকে না, কোষ প্রাচীর থাকে না, শুধুমাত্র কি থাকে, কোষ পর্দা থাকে। তাহলে এদের কোষ প্রাচীর থাকে না, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা পড়তে হবে। আর এরা স্তন্যপায়ী হতে পারে, ম্যামেলিয়া মানে স্তন্যপায়ী মানে হচ্ছে কি, এরা মাতৃদুগ্ধ খেয়ে বেঁচে থাকতে পারে। কেউ কেউ আবার জন্মের সময় ডিম, আবার কেউ কেউ সন্তান প্রসব করে। এইগুলো তোমাদের ভালো করে পড়তে হবে। আর পুষ্টি কি, এরা সকলেই কিন্তু পরভোজী, মানে অন্যের উপর নির্ভরশীল। আর আমাদের দেহ কিন্তু দেখতে পাবে যে বিভিন্ন রকম কলাতন্ত্র পাওয়া যায়। কলাতন্ত্র পাওয়া যায়, এই পয়েন্টগুলো একটু ভালো করে পড়বে। এছাড়া অনেক আছে, যেমন স্তন্যপায়ী যদি আমরা আমাদের ধরি, যে সারা দেহ, গরু, ছাগলের ক্ষেত্রে কি লোম দ্বারা আবৃত থাকে দেহটি। এবং কোনো কোনো প্রাণীর ক্ষেত্রে আবার মেরুদণ্ড আছে, কারো ক্ষেত্রে মেরুদণ্ড নেই। কোনো কোনো প্রাণী আবার উঠতে পারে, কেউ দৌড়াতে পারে। এই পয়েন্টগুলো লিখলেই তোমাদের কিন্তু অ্যানিমিলিয়ার বৈশিষ্ট্য লেখা যাবে। আর আরেকটা হচ্ছে কি, এদের মধ্যে যে সঞ্চিত খাদ্য থাকে তার নাম হচ্ছে কি না, গ্লাইকোজেন। থাকে
গ্লাইকোজেন পাওয়া যায়। এদের সঞ্চিত খাদ্য কি পাওয়া যায় না, গ্লাইকোজেন পাওয়া যায়। আর বৈশিষ্ট্য উদাহরণ তো বুঝতেই পেরেছি, এখানে দেখে দিয়েছি দেখো, বাঘ, ব্যাঙ, হাঁস, গিরগিটি, পাখি, এইগুলো সাপ, অক্টোপাস, এই বৈশিষ্ট্যগুলো পড়বে ভালো করে, উদাহরণ সহ লিখবে। তাহলে লিখলে মোটামুটি তোমরা অ্যানিমিলিয়ার বৈশিষ্ট্যটা পেয়ে যাবে। তাহলে এখান থেকে কি পড়বে, সব থেকে ভালো করে পড়বে সেটা হচ্ছে মনেরা, প্রোটিস্টা এবং ফাঞ্জি। উদ্ভিদের বৈশিষ্ট্য সবাই 2-4টা পয়েন্ট লিখে দিয়ে চলে আসতে পারবে, অ্যানিমিলিয়াও পারবে। তাহলে 5 রাজ্যের হচ্ছে শ্রেণীবিন্যাস কি করেন আর.এইচ. হুইটেকার, কত 1969-এ করেন প্রথম। আর এখানে কিভাবে ভাগ করেন, মনেরা, প্রোটিস্টা, ফাঞ্জি, প্ল্যান্টি এবং অ্যানিমিলিয়া। আর সব থেকে ইম্পর্টেন্ট যে কোষপ্রাচী যে 3টি পাওয়া যায় 3টে রাজ্যে, সেটা কিন্তু মনে রাখতে হবে। আবার একবার বলছি, মনেরার ক্ষেত্রে পেপটাইড ও গ্লাইকেন থাকে, ফাঞ্জির ক্ষেত্রে কাইটিন থাকবে, উদ্ভিদের ক্ষেত্রে কি থাকবে না সেলুলোজ থাকবে, সেলুলোজ, হেমিসেলুলোজ, এই সমস্ত কম্পাউন্ড দিয়ে কিন্তু তৈরি। আশা করি 5 কিংডম কনসেপ্টে তোমরা বুঝতে পেরেছো। এরপরে ক্লাসে আমরা আলোচনা করব যে উদ্ভিদকে কিভাবে ভাগ করা হয়েছে, উদ্ভিদ ক্লাসিফিকেশন। সেখানে আমরা পড়বো অ্যালগি, ব্রায়োফাইট, টেইটোফাইট, অ্যাঞ্জিওস্পার্ম, জিমনোস্পার্ম, মনোকট, ডাইকট, এদের বৈশিষ্ট্যগুলো কিন্তু আমরা সেখানে ভালো করে আলোচনা করব। আজকের ক্লাসটা আমাদের এখান পর্যন্তই, নেক্সট দিন আবার দেখা হবে। ওকে, থ্যাংক ইউ। তোমরা সকলে মাছ দেখেছো। মাছ সাধারণত কোথায় থাকে, জলজ একটা প্রাণী, জলের মধ্যে থাকে। কিন্তু কেউ দেখেছো যে মাছ জল থেকে বেরিয়ে উপরে উঠতে পারে? হ্যাঁ, এরকমই একটি মাছ পাওয়া যায় যার নাম হচ্ছে উড়ুক্কু মাছ। এই উড়ুক্কু মাছ তাদের হাইপোবেসিক লেজ দিয়ে বাতাসের উপরে লাফিয়ে ওঠে এবং বৃহত্তম বক্ষ পাখনার সাহায্যে বাতাসে ভেসে বেড়ায়।